আমার মতোই যারা ভাবেন আদার ব্যাপারী হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোয় বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে, তাদের স্বাগত আজকের রাজকাহনের সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে শাহ সিমেন্ট। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন কমিশন ৮৭টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করলেও আদালতের আদেশে ৩টি, নির্বাচন কমিশনের নির্দেশে ৩টি সহ মোট ৬টি উপজেলায় ভোট স্থগিত হয়। ৩টি উপজেলায় ৩ পদেই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট হয়নি। ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে ৬৭ জনের মধ্যে ৪৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ২৪টি উপজেলায়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১৯ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ শতাধিক, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতার মধ্যেও বিভিন্ন এলাকায় ভোট জালিয়াতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৮৮ জন আহত হয়। অনিয়মের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে ১০ জনের অধিক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জের সদর উপজেলার একটি ভোট কেন্দ্রে আগের রাতে ব্যালটে সিল মারার অভিযোগে রোববার সকালে একজন প্রিজাইডিং অফিসার ও ২ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। প্রথম ধাপের এই নির্বাচনে ২৮টি কেন্দ্রে ভোট স্থগিত হলেও ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল উল্লেখ করে নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি বেশি হতো বলেও মনে করলেও সংসদ নির্বাচনে দলগুলোকে নির্বাচনে আনার ব্যাপারে নির্বাচন কমিশনের দায় থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে সে দায় নেই বলে মনে করেন ইসি সচিব। বিরোধী দলগুলো বর্জন করায় এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ না থাকাটাই স্বাভাবিক বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকেরা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং নির্বাচন বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। স্বাগত আপনাদের তিনজনকে। আমি নিশ্চিত যে দর্শক নিশ্চয়ই আজকে বিশেষভাবে ডাকসু নির্বাচনী সারাদিন দেখছিলেন, ডাকসু নির্বাচনেরই খবরাখবর মানে শুনতে চান, জানতে চান। তা নিয়ে তো পরবর্তী পর্বে আলোচনা করবই, কিন্তু তার আগে ডক্টর তোফায়েল আহমেদ, মানে একরকম নীরবে নিভৃতে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেল কিনা, মানে সংবাদ মাধ্যম তো আমরা সবকিছুতেই ভীষণ আগ্রহ দেখাই, তাতেও একরকমের আগ্রহের ভাটা বলে মনে হলো কিনা? জি, এটা আমার কাছে তো মনে হয় খুবই স্বাভাবিক ছিল। এই নির্বাচনটা এরকম হবে এটাই স্বাভাবিক ছিল। এখানে যে বড় উত্তেজনা হবে, খুব প্রতিযোগিতা হবে, অনেক অংশগ্রহণ হবে, এটা তো আশা করিনি কেউ আমরা। সুতরাং এটা আমি অস্বাভাবিক কিছু হয়নি। এটা বরঞ্চ যারা আশা করেছে তারা হয়তো এটা অতি আশা করেছে। সেজন্য এই নির্বাচনটা কোন পদ্ধতিতে হলো, কেন হলো, কিভাবে হলো, এই বিষয়গুলো আলোচনা কোনো আগ্রহ আমি দেখি না কারো। আমার নিজের কোনো আগ্রহ নেই। কারণ হচ্ছে এখানে মানে একটা পুরনো কথা আর কি, জঞ্জাল ময়লা ঘাটলে কিন্তু ওখান থেকে নতুন দুর্গন্ধটা বেরোবে, এরকম নতুন কিছু আর নতুন কোনো আলো ওখান থেকে বেরোবে না। বিশ্লেষণটা কখন ইন্টারেস্টিং হয়, যখন ওখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়, তখন এটার বিশ্লেষণের প্রয়োজন পড়ে, অংশগ্রহণ, তখন বিশ্লেষণের প্রয়োজন পড়ে যে নীতির প্রভাব কতটুকু, ব্যক্তিত্বের প্রভাব কতটুকু, কিভাবে, এগুলো একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এই জাতীয় জিনিস তো কারো কোনো আলোচনার কোনো বিষয়বস্তু এখানে নেই, এগুলো অত্যন্ত সরল। আমি আপনার কাছে আসবো, আমি এসে আসলে জানতে চাইবো যে মানে তাহলে নিয়ম রক্ষার জন্যও তো নির্বাচনটা করতে হয় আসলে, মানে নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে উপজেলা পরিষদ আছে, এই প্রশ্নটা একটু করেই আপনার কাছে যাই যে নিয়ম রক্ষার জন্যও তো নির্বাচন করতে হয়, মানে একটা সময় মেয়াদ শেষ হয়, তো স্থানীয় সরকারে এই নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া না হওয়া আসলে কতটা তাৎপর্যপূর্ণ, মানে তাতে আসলে কি তাৎপর্যপূর্ণ? কারণ হচ্ছে উপজেলা নির্বাচনটা একটা মানে একটা খণ্ডিত বিষয় নয়, বিচ্ছিন্ন বিষয় নয়, একটা বিশেষ নির্বাচন। কারণ নির্বাচনের তো একটা ধারাবাহিকতা আছে, রাজনীতি একটা চলমান প্রবাহমান ধারা থাকে। এই অবস্থায় এসে এখানে একটা বিচ্ছেদ হয়েছে, এখানে একটা ছেদ হয়েছে, সেটা জোড়া না লাগা পর্যন্ত এখন কোনো নির্বাচনে কিন্তু আর ইন্টারেস্টিং হবে না। সুতরাং এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে যে প্রবাহমানতা, সেটার মধ্যে ছেদ পড়েছে একটা। এই জিনিসটা জোড়া না লাগা পর্যন্ত কোনো নির্বাচনকে আপনি আর সঠিকভাবে পাবেন না, ওই জায়গা মতো পাবেন না। যেটাকে আমরা নির্বাচন বলতাম সেরকম জিনিস আর পাচ্ছেন না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আজকে নির্বাচন হলো, এটা অনেকের আশা ছিল যে ঠিক আছে, এটা একটা কনফাইন্ড এরিয়া, এখানে সব ছাত্ররাই ভোটার, এখানে হয়তো অন্যরকম কিছু হবে, ওখানেও তো অন্যরকম কিছু হলো না। তাহলে আপনি জনসমক্ষে এই যে বিচ্ছিন্ন কতগুলো মানুষের মধ্যে যে ইলেকশন, ওখানে কীভাবে আশা করবেন?
এটা তো একটা অত্যন্ত কনফাইন্ড এলাকার মধ্যে নির্বাচনটা, এটা সংরক্ষিত এলাকার মধ্যে নির্বাচন, এটাও হলো না। এই নিয়েও নানা অভিযোগ। আমি আপনার কাছে যখন আসব তখন আমি আসলে জানতে চাইবো যে প্রতীকের কারণেই এমন একপাক্ষিক হয়ে উঠেছে কিনা, সেটাও অনেকে বলছেন। এই প্রতীক হওয়া উচিত না হওয়া উচিত এই নিয়ে তো আপনার সঙ্গে মানে সুদীর্ঘকাল আলাপ হয়েছে, সেই প্রসঙ্গটা একটু শুনবো। আর আবু আলম মোহাম্মদ শহীদ খানকে যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা নিয়েও আসলে আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে মানে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একরকম হয়েছে বলার উপায় আছে কিনা, যখন ওই যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মানে ধরুন ৭৮-এ ১৩ বোধ হয় এরকম হবে, তারা জিতেছেন, ১০ জন স্বতন্ত্র, মানে এগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয় কিনা, নাকি নৌকার সঙ্গে ধানের শীষ থাকাটাই খুব গুরুত্বপূর্ণ? যখন একটা নির্বাচন হয় সেই নির্বাচনের অংশগ্রহণমূলক একটা দিক আছে, আবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা এটার একটা দিক আছে, এবং এর যে প্রধান চরিত্র সেটা হচ্ছে ভোটাররা। মানে নির্বাচনে ওই যে ভোটার টার্নআউট যদি ৭০ ভাগের কম হয়, ৬০-৭০ ভাগের, মানে পৃথিবীর অন্যান্য দেশে নির্বাচনের উৎসব না, কিন্তু মানে নির্বাচন আমাদের জন্য, বাঙালির জন্য পয়লা বৈশাখ বা ঈদ যেরকম শুধু বাংলাদেশেই বাংলাদেশের প্রতিটি উৎসব, ভারতেও হতে পারে কেন উৎসব, মানে এই ভারত বাংলাদেশে এটা উৎসবের মতো, কেন এখানে মানুষের, কারণ আমরা তো অনেক দিন বেসিক ডেমোক্রেসির আন্ডারে ছিলাম, তারপরে নির্বাচন ঠিক মতো হতো না, তার ফলে একটা 60-এর দশকে বিশাল আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ওয়ান ম্যান ওয়ান ভোট, এক ব্যক্তি এক ভোট, এই জিনিসটা আদায় করতে হয়েছে। ওই যে আমার ভোট দেওয়ার মাধ্যমে যে আমি অনেক কিছু করতে পারি, ভোট দিয়ে তো আমরা বাংলাদেশ স্বাধীন করে ফেললাম। মানে স্বাধীনতা আন্দোলনটা একটা বিশাল আন্দোলন, অনেক দিন ধরে চলেছে, বাট ৭০-এর ভোটে আওয়ামী লীগের যে বিজয়, এটা ভোটের কারণেই কিন্তু তখন স্বাধীনতার এই যুদ্ধটাতে আমাদের লেজিটিমেসিটা অর্জন করেছি। তো তখন থেকে মানুষ কিন্তু নির্বাচনের ব্যাপারে আগ্রহ, এবং নির্বাচন আসলেই সবাই ভোটে দেয়। তো আপনি যখন পর্যন্ত ভোটাররা নির্বাচনে থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটা অংশগ্রহণমূলক হলো নাকি প্রতিদ্বন্দ্বিতামূলক হলো এই আলোচনার তো অবকাশ রাখে না, কারণ আমরা এখানে ভোট অ্যান্ড টার্ন আউট খুব একটা দেখিনি কিনা। আপনাদের মিডিয়া, আপনাদের মিডিয়া ইসি বলছে 43 সামথিং, আমি জানি না, কিন্তু মিডিয়া রিপোর্ট যা 12টা কেন্দ্রে, 13টা কেন্দ্রে কোথাও 4 জন, কোথাও 5 জন, কোথাও 7 জন, এখন ইসি আর মিডিয়াকে কথা বলতে হবে। তাহলে মিডিয়াতে এরকম রিপোর্ট আমরা দেখলাম কেন, যে ভোট কেন্দ্রে ভোটার নাই, শুধুমাত্র একটা ভোট কেন্দ্রে নাকি 13 জন ভোট পড়ছে, ওখানে 35 জন মিলে ভোট কেন্দ্র পাহারা দেওয়া প্রিজাইডিং অফিসার সব মিলে 2000 জনের কেন্দ্রে, পত্রিকায় পড়ছেন 2000 জনের কেন্দ্রে 40 জন ভোট দিয়েছেন। এরকম অবস্থায় 43 ভাগ কিভাবে ওইটা উনারা ব্যাখ্যা দেন? এটা তো জনগণ সন্দেহ করতেছে, আমার সন্দেহ না। মিডিয়ার রিপোর্ট তো বলেনি যে 43 ভাগ ভোট পড়েছে, আর সারাদিন তো মিডিয়া অ্যাক্টিভ ছিল, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া। তো সেখানে মানুষের অংশগ্রহণটা খুবই ছিল না বলতে চলে। আপনি যেমন বলছেন নীরবে নিভৃতে, তো এটা দিয়ে তো বোঝা যায়, আপনি তো বললেন নীরবে নিভৃতে, তার মানে এটা কোনো ভোট ছিল না। এখন কেন ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে না, সেই জায়গাটা যদি আমরা আসি, তাহলে হলো যে ভোট কেন্দ্রে মানুষ কখন যায়, যখন দেখে যে তার ভোটটা ম্যাটার করে। প্রথম যে সে একটা মানুষকে ভোট দিবে, যার পক্ষে ভোট দেব, তার ভোটটা গুরুত্বপূর্ণ, এবং এই ভোটের এক ভোটে হেরে যেতে পারে আমার কেন্দ্রে, সেই জন্য আমি যাই। সো ভোটটা দিতে যায় যখন তার দেখে যে তার ভোটটা ম্যাটার করে। দ্বিতীয় কারণ হচ্ছে যে ভোটটা তার একটা অধিকার, এবং উৎসবের অংশ হিসেবে সে ভোট কেন্দ্রে যেতে চায়, এবং সে জানতে চায় যে তার ভোটটা কাউন্ট হচ্ছে কিনা। আর থার্ড কারণটা হলো যে আপনি নির্বাচনের আগেই যদি আপনি জেনে যান, ভোটার যদি জেনে যায়, আমি একজন ভোটার, আমি জেনে যাচ্ছি যে এই নির্বাচনে অমুক প্রার্থী জিতবে, তাহলে তো আমি ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবো। বাংলাদেশে এখন নির্বাচনের যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে এটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে যে তার একটা মার্কা আছে, বা সে অমুক দলের প্রার্থী, সেই জিতবে, সুতরাং আমি গেলেও জিতবে, না গেলেও জিতবে। আর আমি বিরোধী দলের প্রার্থী, বিরোধী দল তো নাই বাংলাদেশে। এখন বিরোধী দলের অবস্থানটা কি, যদি তাদের ভোটের অঙ্ক হিসেব করি, তারা সব মিলে 12% ভোটের অঙ্কে, আর পার্লামেন্টে তারা 3%-এরও কম। তো এই অবস্থায় বিরোধী দল গেল কি গেল না, এটা নিয়ে আমরা যে কথাবার্তা বলছি, তখন একটা হাস্যস্কর বিষয় হচ্ছে যে বিরোধী দল গেলে তো 12%-ই যাইতো। মানে ওই রেজাল্টটা যদি 30শে ডিসেম্বরের রেজাল্টটা আমরা চিন্তা করি, সেই রেজাল্টটা যদি আমরা ধরে নিই, তাহলে বিরোধী দলের 12% না গেলে তাও তো 88% ভোট যাওয়ার কথা। তারা কোথায় গেল, ভোটাররা কোথায় গেল? তাইলে এটা একটা প্রেডিক্টেবল নির্বাচন, বুঝেই নিচ্ছে যে এখানে আমি গেলেই যা হবে, আমি না গেলেও তা হবে, সুতরাং আমার যাওয়ার দরকার নেই, এই দায় আমার না। তো ভোটারদের যে আমরা এরকম ভোটের মাঠ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিতে দেখছি, সেটা আমাদের জন্য অশনি সংকেত, সেটা গণতন্ত্রের জন্য মহাবিপদ সংকেত, 10 নম্বর মহাবিপদ। আর এ কোনো সুসংবাদ কিনা, মানে আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে
এই যে আওয়ামী লীগ সকল স্তরে নির্বাচনের ব্যবস্থা করেছে, মানে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে জেলা পরিষদ পর্যন্ত, এবং একটা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের, মানে ডক্টর তোফায়েল আহমেদ যা দীর্ঘ সময় বলেছেন যে এটা খুব জরুরি একটা কাজ, এই জরুরি কাজটা যে সম্পন্ন হলো সেটার কোনো ইতিবাচকতা আছে কিনা বা আর থাকলো কিনা সেই প্রসঙ্গটা নিয়ে আমি আপনাদের দুজনের সাথেই আলাপ করব। তার আগে ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, আমি আপনার কাছে জানতে চাই যে নির্বাচনে আবু আলম মোহাম্মদ শহীদ খান স্পষ্টতই বলছিলেন যে আগেই ভোটার জানে যে কারা জিতবে, কোন মার্কার লোক জিতবে, কোন প্রার্থী জিতবেন, সেখানে ভোটাররা আগ্রহী হবেন না, সেটাই স্বাভাবিক। কিন্তু এই নির্বাচনটিতেও নিহত হবার ঘটনা ঘটেনি, বড় ধরনের সহিংসতা বাংলাদেশে 88 জন আহত হয়েছে তাকে বলা যায় না, কিন্তু প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার গ্রেফতার হয়েছেন, রাতে তারা ব্যালটে সিল মারছিলেন সিরাজগঞ্জে। তারপর কয়েকটি জায়গায় কেন্দ্রে হামলা চালানোর ঘটনা ঘটেছে, পুলিশের সঙ্গে সমর্থকদের মানে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে, ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব এরকম মানে প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটে এসব কেন? ধন্যবাদ। স্থানীয় নির্বাচনে আসলে স্টেক খুব হাই থাকে। আচ্ছা, হ্যাঁ, এটা সারা দুনিয়াতে এই প্র্যাকটিসটা দেখা যায়। যখন লোকাল গভর্নমেন্টের কোনো বডিতে ইলেকশন হয় তখন স্টেক অলওয়েজ খুব হাই, খুব বেশি থাকে। ফলে মানে অর্থাৎ সবাই জেতার জন্য একদম মরিয়া হয়ে ওঠে, আমাকে জিততে হবে। কেন? হ্যাঁ, ক্ষমতার যেতে হবে, কারণ ক্ষমতা গেলে তো আপনি পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন। এই কারণেই আপনার এই ঘটনাগুলো ঘটে। আর আমি একটু পুরনো জিনিসটা করতে আসি, আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা বললেন। এই নির্বাচনটা মানে আপনি বলতেছিলেন যে নিয়ম রক্ষা নির্বাচন, মানে আমি আরেকটু অন্যভাবে বলি, এটা আসলে আমার কাছে মনে হয় একটা মিনিংলেস ইলেকশন। এই কারণেই মানে যখন একটা ইলেকশনের, আবু আলম সাহেব বলেছেন যে ফলাফলটা আগে থেকে জানা যায় যে কি হতে যাচ্ছে, মানুষ বুঝতে পারে, যারা এটা স্টেক হোল্ডার তারা বুঝতে পারে যে হু ইজ গোয়িং টু উইন, আগে থেকে যখন অনুমান করা যায়, এবং সব দলের অংশগ্রহণ যখন না থাকে, রিয়েল চয়েস যখন না থাকে, তখন ইলেকশনটা আসলে মিনিংলেস হয়ে যায়। কারণ কিন্তু আপনি এটাকে কিন্তু ইললিগাল বলতে পারবেন না, কারণ এটা আমাদের সংবিধান অনুযায়ী হচ্ছে, আইন অনুযায়ী হচ্ছে। বাট এটা যখন এরকম ইলেকশন হয় তখন এটা লেজিটিমেসি নিয়ে একটা প্রশ্ন ওঠে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আসছে প্রতিদ্বন্দ্বিতামূলক বা অংশগ্রহণমূলক। আমার কাছে আসলে অংশগ্রহণমূলক নির্বাচন দুই রকম, একটা হচ্ছে টোকেন অংশগ্রহণমূলক আর একটা রিয়েলি অংশগ্রহণমূলক। টোকেনটা হচ্ছে যে হয়তো কোনো কিছু দল অংশ নিল, বাট সেই ইলেকশনটা ঠিক জনগণের যে পূর্ণ অংশগ্রহণ, জনগণের যে ভোটের যে আপনার যে তাদের যে উইল, তাদের ইচ্ছা, সেটা ঠিক প্রতিফলন ঘটানো যাচ্ছে না নানা কারণে, তখন এটাকে আমরা বলি আসলে এই টোকেন অংশগ্রহণ। এটা আপনি ধরেন যে আমাদের দেশে যে ইলেকশনগুলো হয়, ধরেন 2008-এর যে পার্লামেন্ট ইলেকশন, সেখানে টার্ন আউট কত ছিল? 87%-এর মতো। অর্থাৎ জনগণের একটা উইল সেখানে প্রকাশ হয়েছিল, জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল, প্রত্যেকটা দল অংশ নিয়েছিল। কিন্তু আমরা এই উপজেলা ইলেকশন, সেখানে সব দলের অংশগ্রহণ নাই, কাজে জনগণ আগে থেকে সব বুঝতে পারছে, কাজেই জনগণের যেখানে পূর্ণ অংশগ্রহণ নাই, সেটা ওই অর্থে টোকেন অংশগ্রহণমূলক ইলেকশন। আরেকটা জিনিস আলোচনায় আসছে, ইলেকশন উৎসব কিনা। ইলেকশন আসলে উৎসব হতে পারে, ইলেকশন অভিশাপও হতে পারে, দুটোই হতে পারে। এবং এটা শুধু যে এশিয়ান কনটেক্সট তা কিন্তু না। ইউরোপীয় ইউনিয়নের একটা কোট আছে, আমি আপনাকে একদম মানে কোটেশনের মধ্যে বলি, এ জেনুইন ডেমোক্রেটিক ইলেকশন ইজ এ সেলিব্রেশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এটা আমি ঠিক কোট করে বললাম। হ্যাঁ, মানে একটা ইলেকশন যদি একটা ইলেকশন যদি জেনুইন ডেমোক্রেটিক হয়, তখন সেটা একটা সেলিব্রেশন হয়। আবার এটা আপনার একটা অভিশাপ হতে পারে, যেমন ধরুন আফ্রিকার অনেক দেশে ইলেকশনের সময় হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, হাজার হাজার মানুষ মারা যায়, ওদের দেশে ইলেকশন অভিশাপ। বা আমাদের দেশেও আপনি কখনো কখনো দেখবেন যে ইলেকশনের পরে, যেমন 2001 ইলেকশন। একটা বিরতিতে যাই, আমি আপনার কাছে দিয়েই শুরু করব ডক্টর আলিম, আপনাকে দিয়ে শুরু করব এই কারণে যে মানে বাংলাদেশে অন্তত অভিশাপ থেকে নির্বাচন আর অভিশাপ না, মানে নীরবে নিভৃতে নিজেদের মতো হয়ে যাচ্ছে, সেটার কোনো ইতিবাচকতা আপনি দেখেন কিনা সেই প্রসঙ্গটা নিয়ে আলাপ করতে চাই। আর আমি তার সঙ্গে এটাও আলাপ করতে চাই যে মানে যারা অংশগ্রহণ করছে না তো তারা করছে না, মানে আওয়ামী লীগকে তার দলের ভেতর প্রার্থী বাছাইয়ে দেখছি যে মানে কয়েক মাস ধরে সেটা নিয়ে নেতারা কাজ করছেন, তারপরে বিদ্রোহী প্রার্থীকে রাখবেন না স্ট্র্যাটেজাইজ করতে হচ্ছে, নির্বাচন কমিশনের আওয়ামী লীগকে খুব সিরিয়াসলি নির্বাচন করতে হচ্ছে, সেই প্রসঙ্গটা নিয়েও একটু আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, দুটো প্রশ্ন। এক, আপনি বলছিলেন যে একজনের উক্তি দিয়েই বলছিলেন যে উৎসব হতে পারে,
অভিশাপও হতে পারে নির্বাচন। বাংলাদেশে তো অভিশাপ অন্তত আর হয়ে উঠছে না, মানে নির্বাচনে মারামারি, সহিংসতা মুক্ত স্থানীয় নির্বাচন। আপনি যদি শেষ আমাদের 2015 ইউনিয়ন পরিষদ নির্বাচনও ভাবেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, সেদিক থেকে সেই কলঙ্ক মুক্ত, সেটিকে কিভাবে দেখছেন? আর তার সঙ্গে আমি ওটাও যোগ করতে চাই যে নির্বাচন তো আবার দেখা যাচ্ছে নির্বাচন কমিশন মানে কয়েকশো কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগ তাদেরকে খুব সিরিয়াসলি করতে হচ্ছে। মানে আওয়ামী লীগ তৃণমূল থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করছে, তারপরে তাদের বিদ্রোহ দমন করতে হচ্ছে। এবার এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আর তারা একরকমের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে একটু ঢিলে ঢালাই করলো এবং ভাইস চেয়ারম্যান পদে বললো যে যে ইচ্ছা দাঁড়াতে পারবে, এরকম একটা জায়গায়ও গেল। আমি আপনার কাছে জানতে চাই যে এর কোনো তাৎপর্য আছে কিনা। আপনি প্রথম যেটা, হ্যাঁ আমাদের দেশে ইলেকশন সবসময় উৎসব। আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের যে ভোটার টার্ন আউট 1973 সাল থেকে বাংলাদেশের যে প্রথম ইলেকশন, সেখান থেকে শুরু করে যে ইলেকশনগুলো গ্রহণযোগ্য, সেখানে যে ভোটার টার্ন আউট সেটা সবসময় হাই। এবং আপনি যদি কম্পেয়ার করেন আশেপাশের দেশের সঙ্গে, আমরা এই টার্ন আউটের দিক থেকে অনেক এগিয়ে আছি, কাজে সবসময় আমাদের দেশে উৎসব। কিন্তু কখনো কখনো যে অভিশাপ কিরকম হবে গড়ে 73 আপনি ধরেন যে 70+ এরকম একটা পার্সেন্টেজ, হ্যাঁ এটা আমাদের দেশের প্র্যাকটিস, আমাদের দেশের কালচার। কারণ আমাদের দেশে ইলেকশন অভিশাপটা, তবে কখনো কখনো যেটা ঘটেছে যেমন 2001-এর যে নির্বাচন, তারপরে যেগুলো ঘটেছিল অনেক জায়গায় হামলা, এই বিশেষ করে সংখ্যালঘুদের বাড়ি ঘরে, এবং আমি 2-1জনের সাথে কথা বলে দেখেছি তারা ইলেকশনটাকে পার্সোনালি মনে করে আমাদের জন্য একটা অভিশাপ ছিল। এরকম ঘটনা আছে, বাট এগুলো বিচ্ছিন্ন। কিন্তু ইন জেনারেল বাংলাদেশ ইলেকশনটা সবসময় উৎসব। আর আপনি যেটা বলছেন যে এইরকম ইলেকশন, এই টাকা পয়সা খরচ করা, ইলেকশন আসলে নীরবে করার কোনো জিনিস না, ইলেকশনটা ঢাকঢোল পিটিয়ে করার জিনিস। এবং দেখেন আপনি ইলেকশন কমিশন যেটা করে বাংলাদেশে, তো অবশ্যই এটা ঢাকঢোল আরো জোরে সোরে পিটিয়ে করার বিষয়। কারণ যখন নির্বাচনী তফসিল ঘোষণা আগের থেকেই আপনি যদি খেয়াল করেন, এই যে পার্লামেন্ট ইলেকশন বা উপজেলা ইলেকশন, আপনি কয়েক মাস বছর আগের থেকে সারা দেশে পোস্টার, লিফলেট, ব্যানার, হ্যাঁ সম্ভাব্য প্রার্থী ঢাকঢোল পিটানো শুরু হয়ে গেছে। এবং এগুলো কিন্তু আমাদের আইন অনুযায়ী ইলিগাল, বাট এটা আবুল আলম সাহেব জানেন যে আমাদের একটা আইন আছেন যে আপনার ইলেকশন কমিশনে করেছিল 2012 সালে, পোস্টার দেয়াল লেখেন এবং পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, বাট এটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। মানে এটা তো ঈদের আগে থেকে, মানে কয়েক ঈদ আগে থেকে বোঝা যায় যে কারা হতে যাচ্ছে। কাজেই এখন এই যে আপনার সব কাজগুলো কিন্তু আপনার ওপেনলি হচ্ছে। আপনি দেখেন তফসিল ওপেনলি ঘোষণা করা হচ্ছে, ইলেকশন কমিশন যা যা বলছে ওপেনলি বলে দিচ্ছে। কিন্তু তারপরেও মানে ইলেকশনটা এমনভাবে হচ্ছে যে এখানে যে আমরা যেটা আগে আলাপ করলাম যে ঠিক ওইভাবে প্রকৃত অংশগ্রহণমূলক হচ্ছে না, সব দলের অংশগ্রহণ না থাকা এটা হচ্ছে না। কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে যে এরকম ইলেকশন আমরা রাখতে চাই কিনা। আপনি ধরেন যে মালয়েশিয়ায় আপনার স্থানীয় পরিষদে কোনো ইলেকশন হয় না। ওদের দেশের যেটা সিস্টেম যে দল পার্লামেন্ট ইলেকশনের মধ্যে ক্ষমতা আসবে তারা তাদের মনোনীত ব্যক্তিকে স্থানীয় পরিষদে বসাবে। এই চিন্তা করে ওরা চিন্তা করে এইরকম হলে তো আমরা অনেক ঝামেলা থেকে আসলে বেঁচে যাই। যে জাতিসংঘ নির্ধারিত ডেফিনিশন তার বিরোধী তা থাকুক, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি না, সেটা আমি সেটা বলছি স্থানীয় সরকার হতে গেলে হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেই তার বিরোধী। যে কোনো যে স্থানের যে সরকারটা হবে সেটা সেই স্থান মানুষের নির্বাচন মাধ্যমে হওয়া লাগবে, এটাই কিন্তু লোকাল গভর্নমেন্টের ডেফিনিশনের অংশ। এবং এটা কিন্তু আমাদের সংবিধানের মধ্যে প্রতিনিধি হবে, তখন আর স্থানীয় সরকার যেটা সংবিধানে লেখা আছে, আমাদের সংবিধানে বলা আছে। আমি উদাহরণটা এই কারণে দিচ্ছি যেহেতু আমাদের সব স্টেজে ইলেকশনটা করতে হবে, কাজে ইলেকশনটা করতে হবে অর্থবহ যাতে হয়, এবং এই জন্য আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। আর বের হওয়ার জন্য প্রথম কাজটা দরকার হচ্ছে পলিটিক্যাল উইল। কারণ আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে ইলেকশন কমিশন নাই, কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল উইলের কারণে ইলেকশন ভালো হয়, ইলেকশন ফ্রি হয়, ইলেকশন ফেয়ার হয়। কাজে সবার আগে আমাদের এই কাজটাতে যেতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যে প্রসঙ্গটা একটু প্রসঙ্গান্তরেই চলে এলো, যে মানে আমাদের তো সংবিধানেই উল্লেখ করা আছে স্থানীয় সরকার, এবং এই কারণেই একটা দীর্ঘ সময় এই নিয়ে আলোচনা ছিল যে আমাদের স্থানীয় সরকার আছে কিন্তু তারা নির্বাচিত প্রতিনিধি নয়, আমরা স্থানীয় সরকারের সবগুলো স্তর ঠিক করতে পারিনি এবং স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের বসাতে পারিনি। আওয়ামী লীগ 2008-এ আসবার পর থেকে এখন দেখা যাচ্ছে যে তারা আসলে সবগুলো স্তরে একটা নিয়মিত নির্বাচনের ব্যবস্থা করে ফেলেছে এবং নিয়মিত নির্বাচন হচ্ছে, সেটার কোনো ইতিবাচক দিক দেখেন? না, নিয়মিত নির্বাচন হওয়া তো অবশ্যই এটা দরকার, কারণ নিয়মিত নির্বাচন না হলে তো আপনি এই যে কাজগুলো যে নির্বাচনের মাধ্যমে যে স্থানীয় সরকারের নেতৃত্বে পরিবর্তন বা ধরেন যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর, নিয়মিত নির্বাচন না হলে এগুলো হবে না। সুতরাং এখানে আপনি যদি নির্বাচনটা কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে না হয় তাহলে ওই পিরিয়ডে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে। সো পজিটিভ সাইডটা হচ্ছে যে আপনাকে নির্বাচন করতেই হবে। এখন ওইটা কখনো কখনো এটা নিয়ম রক্ষার জন্য হতে পারে। 14 সালের নির্বাচনে কিন্তু এই কথাটাই বারবার বলা হয় যে ওই সময়ে
যদি নির্বাচন না হতো তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট হতো। তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি অন্য কোনো শক্তি এসে যাতে রাষ্ট্র ক্ষমতায় বসে না পড়তে পারে ওই অজুহাতে, সেই জন্য আপনি নিয়মিত নির্বাচন করুন। বাট নির্বাচন তো নির্বাচন, নির্বাচনের তো একটা মৌলিক সংজ্ঞা আছে যে নির্বাচন কেমন হবে। নির্বাচন যখনই আপনি নির্বাচন বলবেন, মানে সিলেকশন না, তো তখনই আপনাকে ওই প্রধান স্টেক হোল্ডার হচ্ছে ভোটাররা, জনগণ, এবং জনগণকে ভোট কেন্দ্রে যেতে হবে, তাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে এবং তাদের কাছে চয়েস থাকতে হবে যে আমার এই ক খ গ ঘ দাঁড়াবে, আমার এর মধ্যে যাকে পছন্দ তাকে আমি ভোট দেব। তো রিয়েল চয়েসটা তার কাছে থাকতে হবে এবং তিনি তখনই নির্বাচনে উৎসাহিত হবেন এবং শান্তিপূর্ণও তো হতে হবে। এটা সংবাদময় বা এটা অভিশাপ হোক, এটা তো আমরা কখনোই চাই না। হ্যাঁ, কখনো কখনো কিছু কিছু ঘটনা ঘটে বাংলাদেশে যেটা কোনো কোনো পরিবারের জন্য অভিশাপ ডেকে আনে, কিন্তু ইন জেনারেল বাংলাদেশে আমরা স্বাধীনতার পর থেকে যে নির্বাচনগুলো দেখছি এগুলো উৎসবের। কিছু কিছু নির্বাচন নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, সেটা আজকের আলোচনার বিষয় না। তো সুতরাং আমি নির্বাচনকে দেবো একটা মৌলিক জনগণের রায় হিসেবে। জনগণ কাকে চয়েস করে সেই সুযোগটা থাকতে হবে। এই সুযোগটা কিন্তু দিন দিন, যে আপনি যদি বলেন যে না নিয়ম রক্ষার নির্বাচন করতে হবে, নির্বাচন না করলে কোনো কোনো দল অংশ নেবে না। আমি যদি ইসি সচিবের কথাটা ধরেই একটু আপনাকে বলি, তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনে তাও নির্বাচন কমিশনের কিছু দায় থাকে একে অংশগ্রহণমূলক করবার। স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে নির্বাচন কমিশন করে, কাজেই তারা কি করে অংশগ্রহণমূলক করবেন? মানে নির্বাচন কমিশন তো বলতে পারে না যে আর নির্বাচন করব না। না, নির্বাচন কমিশনকে তো নির্বাচন করতে হবে। এখন নির্বাচনে মানুষকে মানে উৎসাহী করা বা মানুষকে ভোটের জন্য এগিয়ে আসা, তাহলে নির্বাচন কমিশন ভোটার দিবস পালন করলো কেন এত ঘটা করে? তো ইট ওয়াজ এ জোক, তাই না? যে নির্বাচনের পরে যদি মানুষ যদি ভোটই দিতে না পারে তাহলে আমি আর ভোটার দিবস পালন করি কেন? তারপর আপনি দেখবেন নির্বাচন কমিশন অনেক ধরনের পোস্টার প্রচার করে যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দেবেন। তো এইসব করে কেন? আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এটা বলেছেন, বাট হি ইজ নট রাইট। নির্বাচন কমিশনের অবশ্যই দায়িত্ব আছে জনগণকে সচেতন করা, জনগণকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়া এবং নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, এবং সেটা তার যেমন দায়িত্ব আছে সেরকম ওই দায়িত্বটা সরকারের আছে, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোর আছে, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের আছে। এখন উনি যেটা বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের সময় চেয়ে একটু বেশি স্টেকটা বেশি এই জন্য যে ধরেন একজন এমপি যখন নির্বাচন করে তার যদি দুটো থানা হয়, তার একটা বিশাল এলাকা, তো সেই বিশাল এলাকায় তাকে কাভার করতে এবং সবাইকে উনি চিনেন না। কিন্তু আপনি যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন ধরেন তাহলে কয়েকটি গ্রাম মিলে একজন মেম্বার নির্বাচিত হয়। সো উনি ওখানে বসবাস করেন, উনার আত্মীয় স্বজন আছে, উনার বন্ধু বান্ধব আছে। সো ওই নির্বাচনে যারা দাঁড়ান তাদের প্রত্যেকে ওইখানে ভিত্তি আছে, সেই জন্য ওই নির্বাচনটা বেশি স্টেকে চলে যায়। এই যে ভিত্তি যাদের আছে তাদের থেকে নির্বাচিত প্রতিনিধি, তারা অন্য আগের চেয়ে বেটার কাজ করতে পারবেন, স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করতে পারবেন, নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক না হোক তাকে আশা করবার জায়গাটুকু আছে। তা তো নির্বাচনে যারা, এটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এটা উপজেলা পরিষদের ব্যাপারে তো উনি তফাজ্জল সাহেব কথা বলতে চেয়েছেন, উনি কি বলবেন সেটা আমি জানি, সেই জন্য আমি ওখানে যাচ্ছি না, উনি বলবেন সেটা। কিন্তু নির্বাচনের যে পদ্ধতি, এই পদ্ধতিটি নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার, যে আমরা ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যাল পদ্ধতি নিয়ে কথা বলতে চাই, আমি পদ্ধতি নিয়ে তাহলে আপনার কাছে শুনবো। এই পদ্ধতিতে আমরা ওনার কাছে চলে যাব, তোফাজ্জল সাহেব বলবেন। এই পদ্ধতিটা এক লাইনে বলি যে এই পদ্ধতিটা আমাদের যে জাতীয় নির্বাচনের পদ্ধতি তার থেকে একেবারে বিপরীত। কারণ আমরা এখানে ওয়েস্টমিনিস্টার টাইপের ডেমোক্রেসিতে জাতীয় নির্বাচন করছি, কিন্তু ওখানে আমরা একটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতো করছি, মানে একজনকে নির্বাচন করছি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আবার উপজেলার গঠন নিয়েও কথা আছে। আমি বরঞ্চ তোফায়েল সাহেবের কাছে দেই, এটা আমরা নিজেরা অনেক আলোচনা করেছি, অনেক কাজ করেছি। ভাইস চেয়ারম্যান মানে পদে আর প্রার্থী না থাকায় অনেক জায়গায় নির্বাচনই হলো না, এরকম কি হবার কথা বলছেন আপনারা? না, এটা বলছি না। যেটা শহীদ সাহেব যেটা ইঙ্গিত করলেন সেটা হচ্ছে, প্রথমত আমরা যখন আলোচনা করি, একাডেমিক আলোচনা বা যারা গবেষণা করছেন তারা বলতে চাচ্ছে যে উপজেলা পরিষদটা অকার্যকর প্রতিষ্ঠান পরিণত হয়েছে। তাহলে এত ডাকডোল পিঠে ইলেকশন করছি, এটা প্রতিষ্ঠানটা কার্যকর না হলে এবার 910 কোটি টাকা খরচ হবে, আমি দেখছিলাম যে 5 বছরে মানে দ্বিগুণ হয়ে গেছে প্রায়। তারপরে তো হচ্ছে ওই উপজেলা পরিষদে তো প্রত্যেক বছর বরাদ্দ যাচ্ছে, খরচ হচ্ছে। একটা উপজেলাতে ধরেন 23টা থেকে 24টা ডিপার্টমেন্টের প্রায় 40 জন অফিসিয়ালস আছে, 1600-র মতো কর্মচারী আছে, এদের বেতন ভাতা তো সরকার দিচ্ছে। তাহলে কি করেন? তাহলে করছেন মনে করেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট, হেলথের অফিসার বা যারা মাঠে আছেন তারা হেলথ সার্ভিস দিচ্ছেন। কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু কার্যকর করা না গেলে এই সেবাগুলো কিন্তু যতটুক খরচ করছে সরকার ততটুক যাচ্ছে না। আমরা শুধুমাত্র নির্বাচনের খরচ দেখলে হবে না, পুরো রাউন্ড দিয়ে 5 বছর ধরে যে সরকার খরচ করবেন ওই এলাকায়, ওই খরচটাকে অর্থবহ করার জন্য এই পরিষদটার যে দায়িত্বটা ছিল
সেটা কিন্তু পালন করা ইজি হচ্ছে না। সেজন্য আমি যেটা বলতে চাই, দেখেন এটা আমি এই আইনের সব কিছুর সাথে একমত না, তারপরেও বলবো একটা আইন কাঠামো তো দেশে আছে, উপজেলা পরিষদের একটা আইন কাঠামো দেশে আছে। এখানে দুটো মূল আইন আছে, একটা হচ্ছে 1998 সালে আওয়ামী লীগ সরকার পাশ করেছেন, যেটা এরশাদ করেছিলেন সেটা বিএনপি বাতিল করে দিয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার গিয়ে 1998 সালে আইনটা করেন, তারা আবার 2011 সালে সংশোধনও করেন, দুইটা মৌলিক আইন। তার অধীনে কিন্তু 9টা বিধি আছে এবং তার আবার অধীনে 5টি নীতিমালা এবং নির্দেশিকা আছে, ফাইন্যান্স কীরকম করবে, রাজস্ব কীভাবে ব্যবহার করবে, এরকম কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাজগুলো কীভাবে ব্যবহার করবে, নীতিমালা আছে। তারপরেও মিনিস্ট্রির লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি 2013 পর্যন্ত 42টা বিভিন্ন পরিপত্র এবং স্মারক আছে। অন্যান্য মিনিস্ট্রির 2013 সনের মাঝামাঝি পর্যন্ত প্রায় 10টা স্মারক পরিপত্র আছে। এগুলোকে আমি ধরবো উপজেলা পরিষদের আইন কাঠামো। এখন উপজেলা পরিষদ যারা যাচ্ছেন তাদের কিন্তু এইসব আইন কাঠামো সম্পর্কে বা যাওয়ার পরে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এগুলো ওরিয়েন্ট করা হয় না। আমি একটা উদাহরণ বলি, শুনতে খারাপ লাগবে। গতকালকে ইলেকশনের শেষ, তখন 9টার দিকে আমাকে কোনো একটা জেলার কোনো একজন মহিলা ভাইস চেয়ার ফোন করলেন, কারণ আমাকে চিনে তারা আগে থেকে, যেহেতু কাজ টাজ করেছি তাদের সাথে, উনি আগের ভাইস চেয়ার। ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন, আপনি স্যার একটু পরামর্শ দেন তো, আমি তো গতবার সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজন মিলিয়েও আমি ভোট পেয়েছি অনেক বেশি, কিন্তু এবার আমি সর্বনিম্ন ভোট পেয়েছি। তো আমি বললাম হতেই পারে, কারণ আগেরবার যা করেছেন, যেভাবে আপনি নিয়েছিলেন ওইভাবে আপনার কাছ থেকে নিয়ে গেছে এবার। হ্যাঁ, একটু অসন্তুষ্ট হলো, বলে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আপনার কথা বুঝছি, আচ্ছা আমি কি আমার ভোটটা আমি যা পেয়েছি এই ভোটগুলো কি যিনি জিতছেন তারা দিয়ে দিতে পারি এখন? মানে আমি বলতে চাচ্ছি পারসেপশন, কারা ওখানে যাচ্ছেন, তারা কি ডেলিভার করবেন, কোন ফ্রেমওয়ার্কে ডেলিভার করবেন, এইটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই। এটা একদিকে। আরেকদিকে হচ্ছে তারা উপরের দিকে যাচ্ছেন, পার্লামেন্টে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যে প্রয়োজন আছে এগুলো তার জন্য সহায়ক, সরকারের জন্য সহায়ক, এটা বোঝাতে পারিনি। তাহলে এই যে এত তীব্র আগ্রহ কেন, যার মানে ফলে ধরুন আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহ কেন, তারপরে দলের কথা না ভেবে বিদ্রোহী প্রার্থীদের টিকে থাকা কেন সেই নির্বাচনে? এটা হচ্ছে আমি রাজনীতি করলে একটা পদ আমার দরকার, এখন পদটাকে আকর্ষণীয় করা হয়েছে। আগে ওনার সময় বেতনটা বেড়ে হয়েছিল 20,000, এখন এটা 40,000। আচ্ছা, চেয়ারম্যানের সাথে একটা গাড়ি। আচ্ছা, হ্যাঁ বাস ঠিক আছে, আমি তো মোটামুটি একটা অফিস আছে, এক্সিকিউটিভ পাওয়ার আছে, যেটা আসলে এমপির নাই। এক্সিকিউটিভ ক্ষমতা যদি বলেন আপনি, তাহলে কিন্তু উপজেলা চেয়ারম্যানের যে পরিমাণ আছে সে পরিমাণ কিন্তু এমপির নাই। এমপি কিন্তু এটা প্রপ খাটিয়ে করে থাকেন, ওনার কিন্তু এটা লিগ্যাল পাওয়ার না, কিন্তু এটা আছে। কিন্তু মুশকিল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন ধরেন আমি যদি বলি 24 নম্বর যে ধারাটা, যে ধারার বলে 17টা ডিপার্টমেন্ট হস্তান্তর করা হয়েছে, সেই ধারা বলে হস্তান্তরিত বিষয়ের উপরে চেয়ারম্যানের একটা বড় ধরনের রোল আছে। যেমন যদি তার ডিপার্টমেন্ট লেখে তার এসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, চেয়ারম্যানের লেখা ছিল এপিআর, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট, কিন্তু এই 5 বছরে কোনো চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন তারা কোনোদিন কোনো এপিআর লিখেছেন কিনা, কোনো কর্মকর্তার লেখা নেই। তাহলে বিরতিতে যাই, তাহলে আসলে কি করবার কথা উপজেলা পরিষদের, কি করলে এই নির্বাচিত জনপ্রতিনিধিরা আসলে কার্যকর হয়ে উঠতে পারবে? শেষ করে একটা কথাই বলি, সেই প্রসঙ্গটি নিয়ে আমি আপনার কাছে ফিরি। না একটা কথাই বলি যে এখন আইনের সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু আছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা যদি ইচ্ছা করেন এখনো বহু কাজ করার আছে। কি করার আছে আমি সেটাই শুনবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর তোফায়েল আহমেদ, আপনি বলছিলেন যে তবু এই উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান, তাদের অনেক কিছু করার আছে বলে আপনি মনে করেন। কি করার আছে? প্রথম কথা হচ্ছে ওখানে যে 17টা ডিপার্টমেন্ট ট্রান্সফার করা হয়েছে, সেই 17টা ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর সম্পদ আছে। যে ট্রান্সফার মানে হচ্ছে জনবল, অর্থ, সমস্ত কিছুই কিন্তু পরিষদে ট্রান্সফার হওয়ার কথা, কিন্তু এটা নিয়ে কিছু সমস্যা আছে। কিন্তু যেটা আইনের স্পিরিট সেটা হচ্ছে এই 17টা ডিপার্টমেন্টের সমস্ত জনবল এবং সমস্ত সম্পদ উপজেলা পরিষদে হস্তান্তরিত হবে। দ্বিতীয়ত হচ্ছে উপজেলা পরিষদে সরকার প্রত্যেক বছরই আইডিপির গ্র্যান্ট দিচ্ছে, এটা একটা অঙ্ক। ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্সের একটা বড় অংশ আসছে, ল্যান্ড ট্রান্সফার ট্যাক্সের একটা বড় অংশ এখানে আসছে। এরকম করে উপজেলার কিন্তু একটা ফান্ড ক্রিয়েট হচ্ছে, সেই ফান্ডটা তারা ব্যবহার করবেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে ডেভেলপমেন্ট প্ল্যানগুলো এগুলো সমন্বিত করে কিন্তু উপজেলা পরিষদের একটা প্ল্যান হবে। এগুলো কিন্তু সবগুলো আইনের মধ্যে আছে। এগুলো বাস্তবায়নের লক্ষ্যেও কিন্তু আমরা কিছু এক্সপেরিমেন্ট করে কিন্তু কিছু প্ল্যান দাঁড় করিয়েছিলাম। মুশকিলটা হচ্ছে কি, একটা গভর্নমেন্ট যাওয়া আসা, একজন সচিব যাওয়া আসা, এরপরে কিন্তু এগুলো সব হারিয়ে যাচ্ছে।
এগুলোর কোনো ফলো আপ হচ্ছে না। আপনিও নির্বাচনী রিফর্ম নিয়ে বলতে চাইছিলেন, আপনি বলছিলেন যে এই উপজেলা নির্বাচনে আসলে ভোটাররা শুধু 3টি পদের পদপ্রার্থীকে ভোট দিচ্ছেন, কিন্তু উপজেলার সঙ্গে তো একটা ইউনিয়ন পরিষদের একটা মানে সেতু বন্ধন তৈরি করা হয়েছে, মানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা আবার এসে এই উপজেলা পরিষদে বসছেন, সদস্য হয়ে যাচ্ছে না। তো এইটা মানে আমাদের যে ভোটটাও কি একসাথে করা যায় আমাদের যে কিনা? স্থানীয় সরকারের যে স্পিরিট, এটার সাথে ওটা যায় না। মানে আমাদের স্থানীয়, প্রথমে বলছিলাম যে আমরা চলছি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, কিন্তু উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে আমরা পার্লামেন্টারি সিস্টেম চালু করি নাই। তো এটা চালু না করার উপজেলার আরো বড় অসুবিধা হলো যে ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, আপনি বারবার এটা বলছেন, মানে ধরুন সিটি কর্পোরেশনে তো আমরা কাউন্সিলরদেরও নির্বাচিত করি। হ্যাঁ, আপনি যখন কাউন্সিলর নির্বাচন, দুইটা কারণে আপনি কাউন্সিলর ধরেন, আমি খোকা সাহেবের কথা বলতে পারি, 2 বছর উনি কোনো মিটিং করেন নাই। আচ্ছা, হ্যাঁ। তাহলে তো মানে খোকা সাহেব বা আনিস সাহেবের মতো বিখ্যাত ব্যক্তিরা যখন নির্বাচিত হয়ে যান, তখন তারা কাউন্সিলর যারা নির্বাচিত হন তাদের কোনো পাত্তা দেন না, মিটিং না ডাকলে কি মিটিং করবো না। এখন যদি আমি এখানে না, উনি যদি না ডাকতেন কি করবে কাউন্সিলর, তার কোনো ইয়ে নাই। আমি বলছি যে ওটা উনি করছেন কি করেন নাই, আমি বলছি যে হেভিওয়েট একজন মানুষ যখন প্রেসিডেন্ট, তখন তার সাথে যারা কাউন্সিলর তাদের সাথে তার যে মানে উচ্চতার যে ব্যবধানটা, অনেক ব্যবধান, সেই ব্যবধানের কারণে ওইটা পরিষদগুলো এভাবে কাজ করতে পারে না। তো যেটা একটা রিফর্ম প্রপোজাল যেটা আছে সরকারের কাছে ইতিমধ্যে দেওয়া আছে, এটা বয়স বোধহয় 8-9 বছর হয়ে গেল, 12 সালে এই রিফর্ম প্রপোজালটা দেওয়া হয়েছে সরকারের কাছে, যে আমরা একটা সিস্টেমে দেশকে নিয়ে আসি। দেশ যদি পার্লামেন্টারি সিস্টেমে চলে, আমরা ওখানে পার্লামেন্টারি সিস্টেমে যাই। তাহলে কি হবে, আমরা যে উপজেলা পরিষদ নিয়ে আলোচনা করছি ওটা করি, তারপর আমি কুইকলি দুটাতে যাব। উপজেলা পরিষদে এখন তারা হচ্ছে মাইনরিটি, যাদেরকে জনগণ ভোট দিচ্ছে। ভোট কিরকম হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু ঠিক আছে, নিরুত্তাপ ভোট, নিরীহ হয়েছে, নিবৃত হয়েছে, ঠিক আছে, ওগুলো আলোচনা হয়ে গেছে। সিস্টেমে মাত্র 3 জনকে আমরা নির্বাচিত করছি, সেই 3 জনের অনেক মানে আইনে অনেক ক্ষমতা দেওয়া আছে, অনেক কিছু করতে পারেন, কিন্তু ওনারা অনেক কিছু করতে পারবে না। যখন পরিষদটা বসে, তখন যারা উপজেলা পরিষদের জন্য নির্বাচিত হয়নি তারা ওখানে এসে প্রতিনিধিত্ব করে, এবং সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা কিন্তু মেজরিটি হয়ে যান। ইচ্ছা করলে তারা কিন্তু নো কনফিডেন্স দিতে পারে, 9 জন অ্যাভারেজ 9 থেকে 12 জন হতে পারে। তো তারা এসে তাহলে মেজরিটি মানে 3 জনের এগেইনস্টে, তারপরে সিস্টেমের দুর্বলতার কারণে তারা সুযোগ নিতে পারে। আবার উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের কাজের একটা তাও আনা হয়েছে, মানে জেলা পরিষদ তো বোধহয় আবার একেবারে বিচ্ছিন্ন আছে, আলাদা, ওটা নিয়ে আমরা আরেকদিন হয়তো আলোচনা করব। তো এখন যদি আমরা তাহলে নির্বাচনী ব্যবস্থাটা যদি আমরা পরিবর্তন করি, ধরেন আমরা উপজেলা পরিষদের যে ইউনিয়নের এলাকা আছে, প্রত্যেক জায়গা থেকে একজন করে উপজেলা পরিষদের সদস্য নির্বাচিত হলো পার্লামেন্টারি সিস্টেমের মতো, তারপরে এই সদস্যরা নির্বাচন করলেন, তাদের চেয়ারম্যান কে হবেন, ভাইস চেয়ারম্যান কে হবেন, তখন কিন্তু এটা একটা পার্লামেন্ট হিসেবে ওয়ার্ক করবে, মানে উপজেলা পার্লামেন্ট। ইউনিয়ন পরিষদে যদি আমরা প্রত্যেকে মেম্বার হিসেবে নির্বাচিত হন, 9 জন এবং 3 জন মহিলা আছেন, 12 জন, ওই 12 জন ঠিক করবেন তাদের চেয়ারম্যান কে হবে, তখন এটা পার্লামেন্টের মতো হবে। এখন ভোটারদের উপরেও অবশ্যই সিটি কর্পোরেশনে যদি আমরা একই কাজ করি, তখন দেখবেন যে আনিস সাহেবের মতো কোয়ালিফাইড লোকেরা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচন করতেছেন, পুরো কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি নির্বাচনের দিকে তাকান, তাহলে দেখবেন ইউনিয়ন পরিষদের সদস্য এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলররা, আমি তাদের প্রতি কোনো ম্যালিস না, তাদের যে যোগ্যতা এবং যা দরকার সেইটার চেয়ে মেয়রের যোগ্যতা অনেক বেশি হয়। তখন কি হবে যে আমাকে যদি কাউন্সিলর হয়ে মেয়র হতে হয়, তখন যারা মেয়র হতে চান ওরকম 20-30 জন লোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং ওই সময় আপনার মার্কাটার প্রশ্নটা আসলো। এবং মার্কাটা কেন আসলো, আমার তো মনে হয় এটাও একটা বড় পার্থক্য। আচ্ছা, এটাও শুনতে চাই, আরেকটা বড় পার্থক্য তো সেখানে হবে যে এই যে সারা বছর ধরে নির্বাচন, একটার মেয়াদ শেষ হচ্ছে তো আরেকটা শুরু হচ্ছে, এটা থেকেও তো এবং আপনি হবে কি তখন এটা একটা কাউন্সিল হিসেবে ওয়ার্ক করবে, কারণ কাউন্সিলরদের ভোটে উনি মেয়র নির্বাচিত হয়েছে, তখন উনি কাউন্সিলরদেরকে কোনো রকম অবহেলা করতে পারবেন না, কাউন্সিলর তাকে নো কনফিডেন্সও দিতে পারবে, যেটা এই বর্তমান সিস্টেমে কিন্তু দেওয়া সম্ভব না, কঠিন। তো এইভাবে যদি আমরা আগাই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। মার্কারটা কেন আসলো, মার্কার নিয়ে অনেকে কনফিউজ হয়। মার্কারটা আসলো আমরা যদি ওই পদ্ধতি চালু করি, তখন যার কাছে টাকা আছে সে হয়তো কাউন্সিলর বা পরিষদের অন্য মেম্বারদেরকে কিনে চেয়ারম্যান হওয়ার চেষ্টা করবে, তখন পার্লামেন্টারি সিস্টেমটা ওয়ার্ক করবে না। সেই জন্য আমরা 70 ধারাটা এখানে চালু করতে চাইলাম, যে তখন আমরা মার্কা দিয়ে দিব। তাহলে মার্কা দিয়ে দিলে যে দলের যে বেশি কাউন্সিলর পাবে তাদেরই মেয়র ক্রস করতে পারবে না। তো এইটা হলো রিফর্ম প্রপোজাল। এই রিফর্মে যদি না যায় সরকার, তাহলে মার্কা দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, শুধু নির্বাচন করে কোনো লাভ হচ্ছে না। সাপ্লিমেন্ট করি জিনিসটা, কারণ এটা নিয়ে তো যখন উনি সচিব ছিলেন তখনই আমরা এই প্রপোজালগুলো দিয়েছি, ওনারা এগুলো ভালো করে এক্সামিন করেছেন, দেখেছেন। আমি এটার একটা বই করেছি, এবং সারা দেশে কিন্তু মিটিং হয়েছে, এটা জনমত যাচাই করা হয়েছে, প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টার হয়েছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হয়েছে, তারপরে সেভাবে না হয়ে বিচ্ছিন্ন নির্বাচন চলছে। এখন এটা হচ্ছে ওই যে বললাম
উনি চেঞ্জ হয়ে গেলেন, যখন আরেকজন আসলেন তিনি ওটাকে গ্রহণ করলেন না। আমরা গিয়ে ল কমিশনের সাথে আলাপ করলাম, ল কমিশনও কনভিন্স হলেন যে না আমরা এটা প্রপোজাল করব, কিন্তু আলটিমেটলি যাচ্ছে না। যার সুবিধাটা কি দেখেন, আপনি যেটা বললেন, একটা গভর্নমেন্ট নির্বাচিত হয় 5 বছরের জন্য, 5 বছর তাকে তো কাজ করতে হবে। 5 বছরই কি আমি নির্বাচনে ব্যস্ত থাকবো? এখন ইউনিয়ন পরিষদ এখন হচ্ছে উপজেলা পরিষদ, কিছুদিন পরে 16 আসবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরকম করে নির্বাচনে আসতে থাকবে। আর এখন এই পরিষদগুলো যদি একটা একসাথে করতে পারি, সিঙ্গেল শিডিউলে একজন ভোটার 3টে ভোট দিবে, উপজেলা দিবে, পার্লামেন্টে দিয়ে দিবে। যে ওয়ার্ডের ইউনিয়ন পরিষদে ভোট দিবে উনি আবার ওনার বৃহত্তর ওয়ার্ড হচ্ছে উপজেলা পরিষদের ওয়ার্ড, ওনার একটা বৃহত্তর ওয়ার্ডের জেলা পরিষদের ওয়ার্ড, একসাথে 3টে ভোট দিয়ে দিবেন এবং একসাথে 3টে ইলেকশন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে যারা পৌরসভায় পড়েছেন তারাও 3টে ভোট দিবেন। তারা একটা ভোট দেবেন কাউন্সিলরকে, একটা দেবেন উপজেলা পরিষদের মেম্বারকে তার কনসার্ন, আর একটা দিবে তার চেয়ারম্যানকে। যারা এক ভোটে মানে আপনি বলছিলেন যে ওই যে মালয়েশিয়ার 3000 কোটি টাকা খরচ না করে 1000 কোটি টাকা আমরা আরেকটা হবে সুবিধা, তারা সবাই একসাথে কাজ করবে। 1000 কোটি টাকা 910 কোটি টাকা শুধু উপজেলাতেই খরচ হচ্ছে। মানে ওই তো মানে যে ভোটই করবে আপনি ন্যাশনাল যে কোনো নির্বাচনের জন্য 1000 কোটি টাকা খরচ হবে, এটা অন এন এভারেজ। সো আপনি 3টা ভোট করতেছেন 3000 কোটি টাকা জায়গায় 1000 টাকা, আপনি যদি এর সাথে পার্লামেন্টও লাগিয়ে দেন কোনো অসুবিধা নেই, একসঙ্গে সব করে। ডক্টর আলিম, মানে এখন তো একটু উৎসবের সংখ্যা আসলে অনেক বেড়ে গেছে এই স্থানীয় নির্বাচনের কারণে, কারণ একটার মেয়াদ শেষ হবে, আরেকটা শুরু হবে, আরেকটা শেষ হবে, এবং তাতে তো আসলে সরকারের কাজেও একটা মানে একটা ইলেকশন 2 মাস কিন্তু সরকারি কর্মকর্তাদের কিন্তু ব্যয় হয় না। এটা ওনারা ব্যাখ্যা দিয়েছেন। তারপর আমি একটু যুক্ত করি, পৃথিবীর অনেক দেশ কিন্তু আছে যেখানে আসলে এই ইলেকশনগুলো একসঙ্গে হয়। ইন্দোনেশিয়া একটা বেস্ট এক্সাম্পল। আপনি সব ইলেকশন একবারে করে ফেলে ওরা। অর্থাৎ এই যে কাজে তোফায়েল সাহেব যেটা বললেন যে কাজের সুবিধার জন্য যদি প্রতি বছরে একটা পর একটা ইলেকশন লেগে থাকে, তাহলে কিন্তু আপনার এই যে কাজগুলো আছে, যে উন্নয়নের কাজগুলো আছে, অন্যান্য যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু সেট পড়ে যায়। কাজেই এখান থেকে বের হওয়ার জন্য ইলেকশন একসঙ্গে করা যেতে পারে। আর এই যে রিফর্ম, আপনারা যেটা বলেন যে উপজেলা ইলেকশনের রিফর্ম, পার্লামেন্ট ইলেকশনে কিন্তু রিফর্ম করা সম্ভব, অনেক কিছু করা আছে। যেমন আমাদের যে ইলেকট্রাল সিস্টেম, আমরা এটাই বলি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এটাকে আমরা আলাপ করছি যে এটাকে আমরা পিআর সিস্টেমে নিয়ে যেতে পারি কিনা। অর্থাৎ এই মার্কা দেখে ভোটটা না দিয়ে আমরা এমন ভাবে দিলাম যে এই আপনার দলগুলো দাঁড়াচ্ছে, বাম দলগুলো সেটার দাবি করে কত পার্সেন্ট ভোট যাচ্ছে সেই ওইভাবে তারা পার্লামেন্টে ওটাও মার্কাতে হবে, কিন্তু পরে মার্কা অনুযায়ী ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। আমরা পার্সেন্টেজ অনুযায়ী পার্সেন্টেজে ভাগ হয়ে যাবে। কাজে আমরা কিন্তু ওই সিস্টেমে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম, ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে ডাকসু নির্বাচন কেমন হলো এই নিয়ে করব আলোচনা।